যোগব্যায়াম বা যোগা এই শব্দটা শুনলে প্রথমেই কি মাথায় আসে? জিমে ওয়ার্কআউট করা বা হয়তো খুব কঠিন কিছু স্ট্রেচিং? ওয়েল, আজকাল বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ কিন্তু ঠিক এটাই ভাবেন। কিন্তু যোগা কি আসলেই খালি এটুকুই? চলুন আজ আমরা এই ভীষণ জনপ্রিয় প্র্যাকটিসটার একটু গভীরে যাই আর দেখি যে এই ম্যাটের উপর করা কসরতের বাইরেও এর পেছনে তো এক বিশাল জগৎ লুকিয়ে আছে। সত্যি বলতে পৃথিবী জুড়েই তো একই ছবি। ঝকঝকে যোগা স্টুডিও থেকে শুরু করে অনলাইন ক্লাস, সব জায়গায় লক্ষ লক্ষ মানুষ তাদের শরীরকে আরও শক্তিশালী, আরও ফ্লেক্সিবল করার জন্য এই ধরনের নানা রকম আসন প্র্যাকটিস করছেন। আর এটা এখন বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যার পুরো ফোকাসটাই যেন শারীরিক সুস্থতার ওপর। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি এর আসল উদ্দেশ্য ছিল? তো এই প্রশ্নটাই আসল। যদি যোগাব্যায়ামের মূল উদ্দেশ্য শুধু শরীর চর্চা না হয়, তাহলে সেটা কি? এর পেছনের হাজার হাজার বছরের যে ইতিহাস, যে দর্শন, সেটা কি বলে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। যোগব্যায়ামের আসল রূপটা যদি দেখতে হয়, তাহলে আমাদের এই সব চকচকে স্টুডিও আর ব্র্যান্ডেড ম্যাটের দুনিয়া থেকে বেরিয়ে অনেক অনেক পেছনে ফিরে যেতে হবে। কারণ এর মূল লক্ষ্যটা শারীরিক কসরতের অনেক ঊর্ধ্বে। এই কথাটা একবার খেয়াল করে দেখুন, আত্ম-উপলব্ধি আর মুক্তি। এখানে কিন্তু একবারও বলা হয়নি যে সিক্সপ্যাক অ্যাবস বানাতে হবে বা শরীরকে রাবারের মতো ফ্লেক্সিবল করতে হবে। না, যোগের আসল লক্ষ্যটা ছিল ভেতরের জগৎকে চেনা, নিজেকে জানা, আর জীবনের যে দুঃখ কষ্টের চক্র, সেখান থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে বের করা। মানে এটা ছিল পুরোপুরি একটা আধ্যাত্মিক সাধনা। বেশ, তাহলে এই গভীর আধ্যাত্মিক অনুশীলনটা এলো কোথা থেকে? এর শেকড় ঠিক কতটা পুরনো? চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। যোগের ইতিহাস যে ঠিক কতটা পুরনো তা ভাবলে অবাক হতে হয়। প্রায় ৫,০০০ বছর পুরনো সিন্ধু সভ্যতার সময়কার কিছু প্রমাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা এই পশুপতি সিলের মতো জিনিস খুঁজে পেয়েছেন, যেখানে একটা মূর্তি একেবারে ধ্যান করার ভঙ্গিতে বসে আছে। অনেকেই মনে করেন এটাই হয়তো যোগাসনের সবচেয়ে পুরনো চিত্রগুলোর একটা। এরপর আমরা যদি আরও এগিয়ে আসি, তাহলে বেদের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও এর উল্লেখ পাই। বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পুরনো আর পবিত্র গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। আর সেখানেই কিন্তু তপস্যা, ধ্যান, শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণের মতো বিষয় কথা বলা হয়েছে, যা পরবর্তীকালে যোগের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জ্ঞানচর্চা মুখে মুখে বা ছোট ছোট গোষ্ঠীর মধ্যে বিকশিত হয়েছে। কিন্তু ঋষি পতঞ্জলি প্রথম ব্যক্তি, যিনি এই বিশাল জ্ঞানকে একটা সুসংগঠিত রূপ দেন। তার লেখা যোগসূত্র বইটা যোগ দর্শনের জন্য একটা মাইলস্টোন। এখানেই তিনি আত্ম উপলব্ধির পথে পৌঁছানোর জন্য ৮টা ধাপের একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দিয়েছেন। তাহলে এতক্ষণে এটা তো পরিষ্কার যে যোগব্যায়াম মানে শুধু কয়েকটা শারীরিক ভঙ্গি বা পোজ নয়। এটা আসলে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আর এই বিশাল ব্যবস্থার মধ্যে আসন বা ফিজিক্যাল পোজগুলো বলতে পারেন একটা ছোট্ট অংশ মাত্র। আমরা সাধারণত যোগা বলতে যে বিভিন্ন পোজগুলোকে বুঝি, সেগুলোকে বলা হয় আসন। কিন্তু মজার ব্যাপার হলো, এর আসল উদ্দেশ্য কিন্তু শরীরকে ফিট করা বা দেখতে সুন্দর করা ছিল না। এর মূল উদ্দেশ্য ছিল শরীরকে এমনভাবে স্থির আর আরামদায়ক করে তোলা, যাতে ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসেও কোনো কষ্ট ছাড়াই গভীর ধ্যান করা যায়। পতঞ্জলির এই যে যোগসূত্র, সেখানে কিন্তু মোট ৮টা ধাপের কথা বলা আছে। আর আসন, সেটা তো এই ৮টার মধ্যে মাত্র একটা ধাপ। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর শুরুটাই হয় যম আর নিয়ম দিয়ে, মানে কিছু নৈতিক নিয়মকানুন মেনে চলা। তারপর আসে আসন, মানে ফিজিক্যাল পোজ, যা শরীরটাকে তৈরি করে। এরপরের ধাপে আছে প্রাণায়াম, মানে শ্বাসের নিয়ন্ত্রণ, যা মনকে শান্ত করে। আর এই সব কিছুর শেষ লক্ষ্যটা কি? ধ্যান, অর্থাৎ গভীর মনোযোগ আর আত্মসচেতনতা। সো বুঝতেই পারছেন, আসন আসলে এই লম্বা সফরের জন্য একটা প্রস্তুতি মাত্র। প্রাণায়াম, এই শব্দটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে। প্রাণ মানে জীবনশক্তি, আর আয়াম মানে নিয়ন্ত্রণ। যোগশাস্ত্রে বিশ্বাস করা হয় যে আমরা শুধু বাতাস নিই না, শ্বাসের মাধ্যমে প্রাণ বা জীবনশক্তি গ্রহণ করি। আর প্রাণায়ামের মাধ্যমে এই জীবনশক্তিকে নিয়ন্ত্রণ করে মনকে একদম শান্ত আর স্থির করে ফেলা যায়। বেশ, আসন আর প্রাণায়ামের মাধ্যমে যখন শরীর আর মন দুটোই তৈরি হয়ে যায়, তারপর আসে ধ্যান। এটা হলো সেই অবস্থা যখন আমাদের মাথায় ঘুরতে থাকা হাজারটা চিন্তা একদম থেমে যায় আর মনটা পুরোপুরি শান্ত, স্থির আর সচেতন হয়ে ওঠে। এটাই কিন্তু যোগের অন্যতম প্রধান একটা লক্ষ্য। যোগব্যায়াম নিয়ে না অনেক ভুল ধারণা চালু আছে। যেমন অনেকেই ভাবেন এটা হয়তো কোনো একটা নির্দিষ্ট ধর্ম, কিন্তু আসলে তা নয়। এটা সুস্থ থাকার একটা বিজ্ঞান, যা যে কেউ যে কোনো ধর্মের মানুষ অনুশীলন করতে পারেন।
আবার অনেকে ভাবেন আমার তো শরীর ফ্লেক্সিবল না, আমি যোগা করতে পারবো না। এটাও তো একটা ভুল ধারণা। সত্যিটা হলো আপনার বয়স বা শারীরিক অবস্থা যাই হোক না কেন, যোগা সবার জন্য। বেশ, তাহলে এই যে হাজার হাজার বছরের পুরনো জ্ঞান, আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? আধুনিক বিজ্ঞানী বা এর উপকারিতা নিয়ে কি বলছে? চলুন এবার সেটা একটু জেনে নেওয়া যাক। আধুনিক রিসার্চগুলো যা বলছে তা সত্যিই অসাধারণ। যোগব্যায়ামের উপকারিতা কিন্তু বহুমাত্রিক। এটা যে শুধু শরীরের শক্তি বা ফ্লেক্সিবিলিটি বাড়ায় তা নয়, এটা আমাদের মানসিক চাপ কমায়, মনোযোগ বাড়াতে সাহায্য করে, এমনকি আমাদের আবেগগুলোকেও কন্ট্রোল করতে শেখায়। শুধু তাই নয়, এটা অন্যের প্রতি সহানুভূতি আর সংযোগের অনুভূতি বাড়াতেও সাহায্য করতে পারে। মানে এটা বলতে পারেন মন আর শরীরের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। তবে হ্যাঁ, এই অসাধারণ উপকারিতাগুলো পেতে চাইলে ঠিকঠাকভাবে অনুশীলন করাটা কিন্তু খুব জরুরি। যারা যোগব্যায়াম শুরু করতে চাইছেন তাদের জন্য কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলে পুরো অভিজ্ঞতাটাই অনেক ভালো হবে। এখানে কিছু খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া আছে, যেমন খালি পেটে প্র্যাকটিস করা, আরামদায়ক পোশাক পরা আর শরীরের উপর একদম জোর না করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শরীরের কথা শোনা। মনে রাখতে হবে, যোগব্যায়াম কোনো প্রতিযোগিতা নয়, এটা নিজের সাথে নিজের সংযোগ তৈরি করার একটা প্রক্রিয়া। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম? যোগব্যায়াম আসলে শুধু কিছু শারীরিক ভঙ্গির সমষ্টি নয়, এটা শরীর, মন আর আত্মার এক গভীর মেলবন্ধন, যা আমাদের ভেতরের দিকে একটা যাত্রায় নিয়ে যায়। বাইরের জগতের হাজারো কোলাহল থেকে সরে এসে নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পাওয়ার একটা অসাধারণ পথ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, যোগব্যায়াম কি শুধুই একটা ওয়ার্কআউট রুটিন, নাকি এটা একটা সম্পূর্ণ জীবনযাপন পদ্ধতি? এর উত্তরটা হয়তো প্রত্যেকের নিজের নিজের অনুশীলনের মধ্যেই লুকিয়ে আছে। ভাবার জন্য এই প্রশ্নটাই না হয় আজ তোলা থাকলো।